হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের আলোচনা রিসার্চ ডিজাইন নিয়ে। আচ্ছা, তার আগে বলে রাখি আমরা এখানে পার্ট 5 কেন দিয়েছি। এই পার্টটা বিশেষ করে রিসার্চ এই যে রিসার্চ ডিজাইন এই পার্টটা নিয়ে আলোচনা করছি আমরা 5 নম্বর ক্লাসে। রিসার্চ মেথডোলজির ওপর একটা আলোচনা বেশ অনেক দিন আগে আমি শুরু করেছিলাম, কিন্তু সেটাকে তারপর থেকে কন্টিনিউ করা হয়নি, কারণ সেই সময় খুব বেশি রেসপন্স পাচ্ছিলাম না। কিন্তু বিগত 3-4 মাস ধরে আমি এই ভিডিওগুলোতে দারুণ রেসপন্স পাচ্ছি এবং প্রত্যেকের কাছ থেকেই একটা রিকোয়েস্ট পাচ্ছি যে এই মেথডোলজি সিরিজটাকে আরেকটু কন্টিনিউ করার জন্য। তো সেক্ষেত্রে আজকে আমরা ঠিক তারপর থেকে যতটা আমাদের আলোচনা হয়েছে তারপর থেকে আমার মনে হলো এই সময়ে দাঁড়িয়ে বেস্ট পার্ট হচ্ছে রিসার্চ ডিজাইন। এই পার্টটা দিয়ে আমরা শুরু করি, তারপর কন্টিনিউয়াসলি এরপর আমরা বিভিন্ন মেথডের ডেটা কালেকশনের বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করব, এরপর স্যাম্পলিং নিয়ে আলোচনা করব, রিসার্চ রিপোর্ট কিভাবে লিখতে হয়, অর্থাৎ একটা গবেষণা করতে গেলে কোন কোন স্টেপ ফলো করতে হবে, তারপর কিভাবে রিসার্চ রিপোর্ট লিখতে হবে, কিভাবে রেফারেন্স লিখতে হবে, এই সমস্ত পার্টগুলোর পরপর ভিডিও আসবে এই সিরিজে। আশা করছি প্রত্যেকে হেল্পফুল হবে এবং বেশ কয়েকজনের রিকোয়েস্ট পেয়েছি, মানে বেশি ভালো সংখ্যক রিকোয়েস্ট পাওয়ার জন্য আজকের এই সিরিজটা শুরু করেছি। আশা করছি তোমরা এই সিরিজে সমানভাবে রেসপন্স করবে, যেটা আগের সিরিজগুলোতে দেখিয়েছো। আচ্ছা, আজকের আর সময় নষ্ট না করে শুরু করি। রিসার্চ ডিজাইন সামাজিক গবেষণার যে নকশা, এটাকে আমরা বাংলায় বলে থাকি গবেষণা নকশা। এই গবেষণা নকশা কি? দেখো, নকশা বিষয়টা তো আমাদের কাছে নতুন শব্দ নয়। নকশা সম্পর্কে আমরা জানি যে নকশা বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। তো এই গবেষণা নকশাটা কি? গবেষণা নকশা হচ্ছে, ঠিক সহজ কথায় যদি আমরা বলি, একটা গবেষণা করবার আগে আমরা কি প্ল্যানিং আমাদের করা প্রয়োজন, কীভাবে আমরা এগোবো, তার কোন কোন দিকগুলোকে নিয়ে একটা প্ল্যানিং করা প্রয়োজন, সেই পার্টটা এখানে ইনক্লুড রাখতে হয়। ওকে, তো সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখে নেব যে অধ্যাপক পিভি ইয়াং কী বলছেন। তার মতে গবেষণা নকশা হচ্ছে কার্যের যৌক্তিক এবং পদ্ধতিগত পরিকল্পনা এবং নির্দেশনা। তাহলে যৌক্তিক হবে, একটা নির্দিষ্ট সিস্টেম থাকবে এবং তার কিছু নির্দেশনাও থাকবে। অধ্যাপক সিআর কোঠারির ভাষায় গবেষণা নকশা হলো একটি ধারণাগত কাঠামো, যার উপর ভিত্তি করে কী করি আমরা গবেষণা পরিচালনা করে থাকি, পরিমাপ করি এবং সংগৃহীত তথ্য বিশ্লেষণ করি। তাহলে গবেষণা নকশা গবেষণা নকশা হলো এমন একটা কাঠামো যার মধ্যে দিয়ে কিভাবে গবেষণা পরিচালনা হবে, কি পরিমাপ করা হবে, সংগৃহীত তথ্য কিভাবে বিশ্লেষণ করা হবে, এই সমস্ত পার্ট তার মধ্যে ইনক্লুড থাকবে। দেখো, এই ভিডিওটা যারা দেখছো আশা করছি তাদের বেসিক পার্ট সম্পর্কে একটা আইডিয়া আছে। যাদের বেসিক পার্ট সম্পর্কে আইডিয়া নেই, তোমরা আগের যে 4টি পার্টে আমরা আলোচনা করেছি সেই 4টি পার্ট পারলে একটু দেখে নিতে পারো। তোমাদের যে প্লেলিস্টের মধ্যে এটা ইনক্লুড রয়েছে রিসার্চ মেথডোলজির প্লেলিস্ট, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দিলাম। দ্বিতীয়ত, সেল্টিক্স কুকের মতে নকশা হলো এক ধরনের ব্যবস্থাপনা যা গবেষণার উদ্দেশ্যকে মাথায় রেখে তথ্য সংগ্রহ, তার বিশ্লেষণ করতে উপযুক্ত পরিস্থিতি তৈরি করে। মানে খুব সহজ কথায় বলতে গেলে গবেষণাটা একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কি ডেটা নিতে হবে আর কি করতে হবে, তার বিশ্লেষণ কিভাবে হবে, এই পার্টটাও এর মধ্যে ইনক্লুড থাকবে। ওকে, তাহলে হোয়াট ইজ রিসার্চ ডিজাইন আমরা এক কথায় যদি বলি তাহলে আমরা কি বলব? সো এ রিসার্চ ডিজাইন প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক for the collection and analysis of data and a choice of research design reflect decision about priority being given to a range of dimensions of the research process. তাহলে রিসার্চ ডিজাইনকে আমরা একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে ডেটা কালেকশন, তার অ্যানালিসিস এবং রিসার্চ ডিজাইন রিফ্লেক্ট করে যে একটা রিসার্চ প্রসেস কোন বিষয়টাকে প্রায়োরিটি দেবে। অর্থাৎ ওভারঅল একটা রিসার্চ ডিজাইন একটা গবেষণার বলতে পারো একটা গবেষণার একটা চিত্র তুলে ধরে যে গবেষণাটা ওভারঅল কেমন হতে চলেছে।
তো রিসার্চ ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন কোশ্চেনের অ্যান্সার আমরা পাই? রিসার্চ ডিজাইনের মধ্যে কি থাকবে? এটা তো নকশা। এই নকশা মানে তার মধ্যে A to Z ইনক্লুড থাকবে, তাই তো? তো সেক্ষেত্রে প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দি স্টাডি অ্যাবাউট? এর অ্যান্সার আমরা পাবো যে এই স্টাডিটা কী বিষয় নিয়ে। হোয়াই ইজ দি স্টাডি বিং অ্যাবাউট? কেন এই স্টাডিটার প্রয়োজন? হ্যাঁ, নিড কী? যে আমরা একটা গবেষণা করতে যখন চাইছি, সেই গবেষণাটা কেন করতে চাইছি সেটা ভীষণ লজিক্যাল হতে হবে। হ্যাঁ, এমন কোনো টপিক, সেই টপিকটার ওপর কেন আমি স্টাডি করতে চাইছি সে তার কারণটা আমাদের এখানে কিন্তু দরকার। তাহলে হোয়াই স্টাডি ইজ বিং অ্যাবাউট সেটাও থাকবে। হোয়ার উইল বি স্টাডি? এই যে গবেষণাটা আমরা করতে চাইছি সেটি কোথায় হবে, রিসার্চ প্লেসটা কোথায়, হোয়াট টাইপ অফ ডেটা রিকোয়ার্ড? ডেটা কোন ধরনের ডেটা আমরা নেব, প্রাইমারি ডেটা না সেকেন্ডারি ডেটা? ওকে, না সেকেন্ডারি ডেটা, এই পার্টটা। তারপর হোয়ার ক্যান বি রিকোয়ার্ড ডেটা ফাউন্ড? এই ডেটা কোথায় পাওয়া যাবে? অ্যান্ড হোয়াট পিরিয়ড অফ টাইম উইল বি দি স্টাডি ইনক্লুড? এবং এর সময় কতটা লাগবে এই সম্পর্কিত গবেষণাটি করবার জন্য, সেটাও ইনক্লুড রাখতে হবে। অ্যান্ড হোয়াট উইল বি স্যাম্পল ডিজাইন? নমুনার সম্পর্কে তোমাদের যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমরা পরের ক্লাসে তো আমরা নমুনা আলোচনা করব, সেখানে একটা আইডিয়া পেয়ে যাবে। আমি বেসিক জায়গাটা বলে দিচ্ছি। আজকে মনে করো একটা গ্রামের জনসংখ্যা 1000, আমরা 1000 জনের মতো 1000 জনকে নিয়ে গবেষণা প্রসেস এগোতে পারি না, অনেক সময় সাপেক্ষ। তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, এই 1000 জন থেকে মনে করো আমরা 100 জন স্যাম্পেলকে নেব। তাহলে এই 1000 জনের মধ্যে থেকে 100 জনকে বেছে নেব, একে বলছি আমরা স্যাম্পেল। এবং এই 100 জন এই 1000 জনকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। ওকে, রিপ্রেজেন্ট করছে এই 1000 জনকে, এটা স্যাম্পল বলা হয়। তো স্যাম্পল আমরা পরের দিন আরও ভালোভাবে জানবো। অ্যান্ড হোয়াট টেকনিক অফ ডেটা কালেকশন উইল বি ইউজ? ডেটা কালেকশন কীভাবে করবে? ডেটা কালেকশনে তো অনেক টেকনিক রয়েছে, যেমন আমরা বলতে পারি যে কি সার্ভে একটা টেকনিক, অবজারভেশন একটা টেকনিক, তাই তো? তাহলে এই যে মেথড, ডেটা কালেকশন মেথড, কোশ্চেনিয়ার মেথড, ইন্টারভিউ মেথড, এগুলো প্রত্যেকটা ডেটা কালেকশনের মেথড একটা গবেষণা নকশার মধ্যে এটা ইনক্লুড থাকতে হবে, যে আমরা কোন নকশাটি বা কোন মেথডটা দিয়ে এই গবেষণাটি করতে চাইছি। ক্লিয়ার? তাহলে কি হলো, যে এই স্টাডিটা কী বিষয়ে, কেন করতে চাইছি, কোথায় করতে চাইছি, কি ডেটা নিতে চাইছি, কোথা থেকে ডেটা নেব, এবং কতটা সময়, কতটা টাইম, কোন টাইম পিরিয়ড বা কোন টাইম ফ্রেম বা কতটা সময় এই স্টাডিটার জন্য ব্যয় হবে, এবং স্যাম্পল ডিজাইন কি হবে, আর কি মেথডে আমরা ডেটা কালেকশন করব, সেই সমস্ত পার্টটা কিন্তু রিসার্চ ডিজাইনের মধ্যে থাকবে। রিসার্চ ডিজাইনের প্রয়োজনীয়তা কেন? ঠিক যেমনভাবে আমরা কি হয়, যেমন যে কোনো একটা কিছু করতে গেলে একটা প্ল্যান করি না? প্ল্যান তো দরকার হয়, পরিকল্পনা ছাড়া আমাদের কোনো পদক্ষেপ কিন্তু সফল হয় না। পরিকল্পনা অবশ্যই প্রয়োজন, এবং সেই পরিকল্পনা নির্দিষ্ট একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হয়, তাই তো? সিস্টেমেটিক ওয়েতে সেই পরিকল্পনা হওয়া প্রয়োজন, তা না হলে পরিকল্পনায় যদি কোনো ফল্ট থাকে তাহলে সেই পদক্ষেপ কিন্তু সফল হবে না। ঠিক একই রকমভাবে রিসার্চ ডিজাইনের প্রয়োজনীয়তাটা কি? আমাদের এই গবেষণা প্রসেসটাকে খুব সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমাদের রিসার্চ ডিজাইনটা প্রয়োজন। ওকে, রিসার্চ ডিজাইন ইজ নিডেড বিকজ ইট ফেসিলিটেটস দি স্মুথ সেলিং অফ ভেরিয়াস রিসার্চ অপারেশন, দেয়ার বাই মেকিং রিসার্চ অ্যাজ এফিসিয়েন্ট অ্যান্ড পসিবল ইয়েল্ডিং ম্যাক্সিমাল ইনফরমেশন, মিনিমাল এক্সপেন্ডিচার অফ এফোর্ট, টাইম অ্যান্ড মানি। তাহলে কি হচ্ছে, আমরা রিসার্চ ডিজাইন কেন প্রয়োজন? কারণ আমাদের যে গবেষণা প্রক্রিয়া সেটাকে স্মুথ করবার জন্য, খুব সুন্দর প্রসেসে এগোবে। আমরা আমাদের খরচ কি হবে, সময়, মানি, এফর্ট, এগুলো আমরা মিনিমাম খরচ করব এবং ম্যাক্সিমাম ইনফরমেশান গ্যাদার করতে পারবো এই গবেষণার নকশার মধ্য দিয়ে। গবেষণা নকশা ছাড়া তো এটা সম্ভব নয়। আমরা গবেষণা নকশা যদি আমরা তৈরি করি তাহলে ম্যাক্সিমাল ইনফরমেশান পেতে পারি মিনিমাল এক্সপেন্ডিচারের মধ্য দিয়ে। ক্লিয়ার? আরেকটা বিষয়, যেমন দেখবে আমরা বাড়ি তৈরি করার সময় একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয় না?
যেটার একটা প্ল্যানিং পাস করাতে হয় প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি বা প্রত্যেকটা পঞ্চায়েত এলাকাতেই বাড়ি তৈরি করতে গেলে সেই প্ল্যানিংটা পাস করাতে হয় লোকাল অথরিটিকে দিয়ে, তাই তো? তাহলে এই যে কেন করতে হচ্ছে, যে আমরা একটা বাড়ি যখন করছি বাড়িরও একটা ম্যাপ তৈরি করা হয় ফর বেটার ইকোনমিক্যাল অ্যাট্রাকটিভ কনস্ট্রাকশন অফ হাউস। আমরা ইকোনমিক্যাল এবং অ্যাট্রাকটিভ কনস্ট্রাকশন যদি চাই তার জন্য আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করি। ওকে, সো যে কোনো ক্ষেত্রে আমরা কোনো জায়গায় একটা ট্রাভেল করতে গেলেও আমরা মনে করো কোনো জায়গায় ট্রাভেল করতে চাইছি, তো সেই ট্রাভেল করতে গেলেও আমরা একটা প্ল্যান করি। উইথাউট প্ল্যান সেই ট্রাভেল কিন্তু সম্ভব নয়। সম্ভব কি, আমরা সিম্পলি আমরা যদি মনে করো যে কোনো পাহাড়ে ঘুরতে যেতে চাইছি, দার্জিলিং যেতে চাইছি, তো নির্দিষ্ট একটা প্ল্যানের প্রয়োজন। তো কোন ট্রেনে যাব, কোথায় থাকবো, কতদিন থাকবো, সেখান থেকে কিভাবে যাব, আবার আসার সময় কোন ট্রেন ধরবো, কখন নামবো, এই সমস্ত কিছুর একটা প্ল্যানিং প্রয়োজন। এই প্ল্যান ছাড়া সাকসেসফুল ট্যুর সম্ভব নয়, তাই তো? এই ট্যুরটা সাকসেসফুল তখনই হবে যখন একটা প্ল্যানটি ঠিকঠাক হবে। ওকে, তো এগুলোকে লিঙ্ক করতে হবে। আমরা যতটা পারবো যত লিঙ্ক করতে পারবো আমাদের সোশ্যাল লাইফের সঙ্গে, তত দ্রুত কিন্তু বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এইবার আসি যে গবেষণা নকশা কী কী ধরনের হয়। এতক্ষণ তো বললাম যে গবেষণা নকশা কী, এবার কী কী ধরনের হয়, গবেষণা নকশা কেন করব, কী কী থাকবে তার মধ্যে আমরা কমপ্লিট করলাম। এইবার দেখছি কী কী ধরনের হয়। প্রথমত এই তিনটিকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। একটা হচ্ছে এক্সপ্লোরেটরি, যাকে বাংলায় আমরা বলি অনুসন্ধানমূলক। নাম্বার 2 বিশ্লেষণধর্মী গবেষণা নকশা, যাকে আমরা বলি এক্সপ্ল্যানেটরি বা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আর 3 নম্বর যেটা বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ। এবার বলে রাখি, এই যে প্রত্যেকটি গবেষণার যে নামকে বেশি ফোকাস করবে, নামের ওপরে যদি একটু গুরুত্ব দাও তাহলেই কিন্তু বুঝতে পারবে এই গবেষণায় কি অ্যাকচুয়ালি আলোচনা হয়। যেমন প্রথমটা যদি আমরা বলি তাহলে দেখবে অনুসন্ধানমূলক গবেষণা, এক্সপ্লোর, তার মানে আমরা কি এখানে নতুন কিছু এক্সপ্লোর করছি, নতুন কিছু আমরা এক্সপ্লোর করছি। ওকে, আরেকটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি বা এক্সপেরিমেন্টাল, তার মানে কি করছি আমরা এক্সপ্লেইন করছি অথবা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্ট। ওকে, এবং লাস্টলি বর্ণনামূলক মানে ডেসক্রিপশন কি থেকে এসছে, ডেসক্রাইব মানে কি, ডেসক্রাইব মানে বর্ণনা করা। ঠিক আছে, তাহলে আমরা এই গবেষণাতে কিছু বর্ণনা করব, আমাদের কিছু খোঁজা বা কিছু ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য নয়, আমার কিছু বর্ণনা করা হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, এইবার আমরা এগুলোকে প্রত্যেকটার মিনিং আর একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। চলো, প্রথম যে পার্ট অনুসন্ধান, কি বললাম, অনুসন্ধান মানে এখানে আমরা নতুন কিছু এক্সপ্লোর করছি, এক্সপ্লোরেটরি রিসার্চ, এক্সপ্লোর করতে চাইছি। এই গবেষণা নকশার মাধ্যমে গবেষণার সমস্যাকে অনেক বেশি সঠিক ও সুনির্দিষ্ট করে। তাহলে সমস্যা সুনির্দিষ্ট হলো, এই সমস্যাকে কেন্দ্র করে আমরা নতুন কিছু অনুসন্ধান করব এবং কার্যকরীকরণ দৃষ্টিভঙ্গিতে একটা উপযুক্ত অনুকল্প গঠন করার প্রচেষ্টা করি এবং এই নকশার মধ্য দিয়ে পরিজ্ঞান অনুসন্ধান করা সম্ভব, ইনসাইট। এবং এখানেও এই নকশার জন্য 3টি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা নতুন কিছু যখন এক্সপ্লোর করতে যাব, সেখানে সার্ভে অফ কনসার্ন লিটারেচার ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমার কনসার্ন লিটারেচারের উপর সার্ভে দরকার। আরেকটা হচ্ছে এক্সপেরিয়েন্স সার্ভে দরকার, এবং 3 নম্বর অ্যানালিসিস অফ ইনসাইট স্টিমুলেটিং এক্সাম্পল। এবং সেই পার্টটা কি, একটা স্টিমুলেটিং এক্সাম্পলের উপর বেস করে সেটা অ্যানালিসিস করা প্রয়োজন। ফলে বলা যায় এই গবেষণার মূল প্রশ্নের সাথে সম্পর্কিত অন্যান্য বিভিন্ন অনুকল্প মানে এখানে আমরা অনুমানগুলো বলতে পারি, অনুমান বা যেটাকে আমরা বলে থাকি কি প্রকল্প। আমরা অলরেডি প্রকল্পের উপর ক্লাস আছে, তোমরা দেখে নেবে, যেটাকে ইংরেজিতে আমরা কি বলছি, হাইপোথিসিস। ওকে, তো এই যে অনুকল্পের সন্ধান করে গবেষক তার পর্যালোচনা করে দেখবে যে সেগুলি অনুকল্পকে অর্থাৎ হাইপোথিসিসকে পরীক্ষা করছে কিনা, এবং এরপর সে নিজের অনুকল্পের উপর ভিত্তি করে গবেষণার সাথে সম্পর্কিত নমুনাকে নিরীক্ষণ করবে এবং তারপর তার যে অনুকল্প বা তার যে হাইপোথিসিস সেটা পরীক্ষণযোগ্য কিনা। আবার পরিজ্ঞানের বিশ্লেষণে বহু ক্ষেত্রে এই অনুসন্ধানমূলক প্রকল্প গঠনে কিন্তু সাহায্য করে। যেখানে অনেক কম গবেষণা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে
এই পদ্ধতি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এক্সপ্লোরেটরি কখন করব? যেখানে দেখব কম গবেষণা হয়েছে। কম গবেষণা হয়েছে তার মানে এক্সপ্লোর করার অনেক স্পেস আছে, সেই ধরনের ক্ষেত্রেই কিন্তু আমরা এই অনুসন্ধানমূলক গবেষণা করে থাকি। এক্ষেত্রে স্বল্পরচিত নমুনা কৌশলে বিশ্লেষণ করে গবেষক তার গবেষণাধর্মী চরিত্রের পরিচয় দিয়ে অনুকল্প গঠন করে এবং গবেষণাকে নিয়ে এগিয়ে যাবে। অর্থাৎ টোটাল নতুন কিছু এক্সপ্লোর বা এমন কোনো এরিয়া যে এরিয়া নিয়ে খুব বেশি গবেষণা হয়নি সেগুলোকে নিয়ে সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইনটা ফলো করতে পারি। এই ডিজাইনটার নাম কি? এক্সপ্লোরেটরি। অর্থাৎ আমরা নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি এখান থেকে। দ্বিতীয়ত ব্যাখ্যামূলক, এক্সপ্লেইন অথবা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে বুঝতেই পারছো যে এখানে আমরা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট করব কি? এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিছু দেখার চেষ্টা করব। কি দেখব? এই পদ্ধতিতে গবেষক কি করে? স্বাধীন আর নির্ভরশীল চলকের সাহায্যে গবেষণার মূল প্রশ্নের বা অনুকল্পের কার্যকারণ সম্পর্কে অনুধাবন করার চেষ্টা করে। তাহলে চলক দুই ধরনের, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে নির্ভরশীল চলক। ওকে, মানে যে চলক কি হচ্ছে? স্বাধীন চলক মানে যে চলক অন্য চলকের উপর নির্ভরশীল নয়, আর নির্ভরশীল মানে যে চলক আমরা দেখছি যে অন্য চলকের উপর নির্ভরশীল, স্বাধীন চলকের উপর যখন নির্ভরশীল হচ্ছে। অর্থাৎ প্রকল্প পরীক্ষা নিয়ে এই নকশার মূল বিষয়। তাহলে এখানে এই নকশার মূল বিষয় কি? একটা হাইপোথিসিস রয়েছে, সেই হাইপোথিসিসকে পরীক্ষা করতে হবে। এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা কিসের করছি আমরা? হাইপোথিসিসের। কার্যকারণ সম্পর্ক অনুধাবনের পাশাপাশি এই গবেষণা নকশা পক্ষপাতিত্ব দূর করে এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। তাহলে কার্যকারণ সম্পর্ক খোঁজার চেষ্টা করা হচ্ছে। দুটি চলক, মনে করো এ এবং বি দুটি চলক, এই দুটি চলকের মধ্যে একটা সম্পর্ক, কার্যকারণ সম্পর্ক দেখার চেষ্টা করে। এবং প্রসঙ্গত বলে রাখি, এই পাঠটা পড়ার আগে তোমরা প্লিজ হাইপোথিসিসের ক্লাসটা একটু দেখে নেবে, যে হাইপোথিসিস কী, গবেষণার ক্ষেত্রে হাইপোথিসিস আমরা কোনটাকে বলি। অ্যালান ব্রেম্যানের মতে বিশ্লেষণাধর্মী গবেষণা নকশায় নির্ভরশীল আর স্বাধীন চলককে নিয়ন্ত্রণ করে বিশেষ পরিস্থিতিতে গবেষণার প্রকল্পকে পরীক্ষা করতে হয়। অর্থাৎ গবেষক গবেষণায় অংশগ্রহণকারী নমুনার প্রদত্ত অবস্থার পরিবর্তন ঘটায়, যাকে ম্যানিপুলেশন বলে। তোমরা জানো এই ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত। ফলে অংশগ্রহণকারী নমুনায় আচরণে পরিবর্তন আসে। ফলে পরীক্ষা নিরীক্ষা করে গবেষক একটি তুলনামূলক আলোচনা করতে সক্ষম হয়। তাহলে কি হচ্ছে? নির্ভরশীল চলক আর স্বাধীন চলক, এটা কি হচ্ছে? বিশেষ পরিস্থিতিতে গবেষণার প্রকল্পকে পরীক্ষা করতে হয়। অর্থাৎ গবেষণা কি করছে? এই যে এ এবং বি, এই দুটো চলককে কি করছে? যে ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেশন করে এক্সপেরিমেন্ট করছে। যে আমরা যদি এই দুটোর সংখ্যাকে বা পরিমাণকে ম্যানিপুলেট করি তাহলে কি হবে? যেমন আমরা মনে করো একটা যে দারিদ্রতার সঙ্গে মনে করো আমাদের বি অপশানে রাখছি যে জনসংখ্যা, দারিদ্রতার সঙ্গে জনসংখ্যার একটা লিঙ্ক আছে, তাই তো? তাহলে এই পার্টটাকে আমরা যদি ম্যানিপুলেট করে বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করা হচ্ছে একটা। সমাজতত্ত্বে তথা সমাজবিজ্ঞানে বিভিন্ন গবেষণায় প্রকৃত পরীক্ষা নিরীক্ষা খুবই বিরল, কারণ সামাজিক ঘটনায় স্বাধীন ও নির্ভরশীল চলকগুলি প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণার মতো করে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখন সমস্যা হচ্ছে, আমরা একটা অন্য বিজ্ঞানের কথা যদি বলি, প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণায় কি হয়? ন্যাচারাল সায়েন্সে মনে করো আমরা ল্যাবে যে গবেষণাগুলো করি, ল্যাবে তো আমরা ম্যানিপুলেট করতে পারি। মনে করো এ পরিমাণ কিছুটা বাড়িয়ে দিলাম, দারিদ্রতার পরিমাণ কিছু বাড়িয়ে দিলাম, যে মনে করো 1 লিটার দারিদ্রতা বাড়িয়ে দিলাম, দেখি জনসংখ্যায় কিছু পরিবর্তন হচ্ছে কিনা। এটা তো করা যাবে না। করা যাবে কি? এটা করা যাবে না। তাহলে এই সমাজতত্ত্বে বিভিন্ন গবেষণায় প্রকৃত পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুব বিরল, কারণ এই যে স্বাধীন আর নির্ভরশীল চলক, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এগুলো আমাদের কন্ট্রোলে নেই। ওকে, স্বাধীন আর নির্ভরশীল চলক আমাদের কন্ট্রোলে নেই। তাহলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই গবেষণায় নকশাটিতে দুটি গ্রুপ থাকে। একটা হচ্ছে এক্সপেরিমেন্ট গ্রুপ, যেটা পরীক্ষা নিরীক্ষা গোষ্ঠী, আর একটা কন্ট্রোল গ্রুপ, যেটা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী। তাহলে কি হচ্ছে? যে গোষ্ঠীর চলককে ম্যানিপুলেশন করা হয় সেটা এক্সপেরিমেন্ট গ্রুপ। ওকে, আর অপর গোষ্ঠী যেটা নিয়ন্ত্রণকারী সেটাকে আমরা কন্ট্রোল গ্রুপ বলি। এটার চলককে কিন্তু ম্যানিপুলেট আমরা করতে পারি না। তাহলে এই গবেষণার মূল ভিত্তি পরীক্ষা নিরীক্ষা, আগেও পরে চলকের পরিবর্তন কিন্তু সঠিকভাবে পরিমাপ করা যায়। ওকে, তাহলে আমরা এক্সপেরিমেন্ট করছি কিসের? এই পরীক্ষা নিরীক্ষা গোষ্ঠী আর নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর মধ্যে। ওকে,
এবং থার্ডলি যেটা আসছে বর্ণনামূলক গবেষণা। বর্ণনামূলক গবেষণায় কি হয়, ওই যে বললাম ডেসক্রাইব করি, আমরা বর্ণনা করে থাকি। এই বর্ণনা করা হয়, বর্ণনা কি কিসের বর্ণনা হচ্ছে, সেটা যে কোনো বিষয়ের বর্ণনা হতে পারে। যেমন আমরা এই এক্সাম্পল হিসেবে সেন্সাসের কথা বলতে পারি। সেন্সাসে কি হয়, সেন্সাসে আমাদের টোটাল যে পপুলেশনের বর্ণনা করা হয়তো, তাই না? সেই বর্ণনার মধ্যে অনেক পার্ট থাকে। কি কি পার্ট থাকে? সেই বর্ণনার মধ্যে জনসংখ্যার বয়স থাকে, জনসংখ্যার লিঙ্গ থাকে, জনসংখ্যার শিক্ষা থাকে, তাই তো? শিক্ষা থাকে, আর জনসংখ্যার কি থাকে, পেশা থাকে, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা এই সেন্সাসের মধ্য দিয়ে আসতে দেখি। তাহলে সেন্সাসকে আমরা ডেসক্রিপটিভ বলি এই কারণেই, কারণ এটা কিন্তু আমাদের টোটাল জনসংখ্যার কি করছে, বর্ণনা করছে। তাহলে বর্ণনামূলক সামাজিক গবেষণায় নকশা মূলত কোনো ঘটনা হতে পারে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সামগ্রিক বৈশিষ্ট্য বা গুণাবলীকে বিস্তারিতভাবে বর্ণনা করে। তাহলে বর্ণনামূলক গবেষণা কি করছে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো গোষ্ঠী হতে পারে, বা কোনো ঘটনার একটা নির্দিষ্ট বর্ণনা দিচ্ছে। সেটা কিন্তু সমগ্র গুণাবলী, তার মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হচ্ছে। বেশিরভাগ সামাজিক গবেষণায় মূলত বহুলাংশে বর্ণনামূলক হয়ে থাকে। আমরা বেশিরভাগ সামাজিক গবেষণা কিন্তু বর্ণনামূলক দেখি, এবং এই গবেষণা নকশা অনেক বেশি প্রকট এবং সম্প্রসারণের স্থান খুবই সামান্য বা নেই বললেই চলে। এই গবেষণা নকশা নিম্নে বর্ণিত বিষয়গুলির ওপর গুরুত্ব দেয়। কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? গবেষণার উদ্দেশ্যকে সঠিকভাবে নির্বাচন করা, অর্থাৎ গবেষণাটি কিসের ওপর মূল জোর দিচ্ছে, কেন দিচ্ছে, তা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে গবেষণার উদ্দেশ্যটা এখানে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি নির্বাচন করা হয়। অর্থাৎ আমি যে তথ্যর যে ডেটা কালেকশন হবে, সেই ডেটা কালেকশনের যে পদ্ধতি, ওকে, ডেটা কালেকশন মেথড, সেই মেথডগুলোও কিন্তু নির্বাচন করা প্রয়োজন। তৃতীয়ত, কত সময় ব্যয় করে কোথা থেকে সংগ্রহ করা হবে তার সামগ্রিক রূপরেখা কিন্তু তৈরি করা হয় এগুলোর ক্ষেত্রে। আরেকটা পার্ট যেটা থাকবে, যে কোন কোন পদ্ধতি গবেষণায় প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ হবে তার নির্বাচন করা। যেমন এখানে যদি আমরা সেন্সাসকে বলি, সেন্সাসের উদ্দেশ্য কি? সেন্সাসের ডেটা কালেকশনের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করব, কত সময় আমরা ব্যয় করব, কোথা থেকে আমরা ডেটা নেব, এর সমগ্র রূপ থাকবে, এবং কোন পদ্ধতিতে গবেষণায় প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ হবে। অর্থাৎ এই যে বিশ্লেষণ, তারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও কিন্তু বর্ণনামূলকে সিলেক্ট হয়। তাহলে দেখো, আমরা ওভারঅল 3টি ডিজাইনের মূল যে বিষয় সেটা কিন্তু আমরা বুঝলাম, যে ওভারঅল এই 3টি গবেষণার ক্ষেত্রে মূল কি বিষয় রয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমাদের এই ক্লাসে আমরা 3টি গবেষণার যে মূল বিষয়বস্তু সেগুলো আমরা জানার চেষ্টা করলাম। তোমাদের প্লিজ কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই সেটা নেক্সট ক্লাসে আমরা সেই কনফিউশনটা ক্ল্যারিফাই করে তারপর আমরা পরের ক্লাসে আলোচনা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আরও একটি বিষয়, যদি তোমাদের নেক্সট পার্টের নিয়ে তোমরা আগ্রহী থাকো, তাহলে অবশ্যই নেক্সট পার্ট বলে একটা কমেন্ট করো, তাহলে আমি আরেকটু ইনফো পাবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।